এই নাও বৌমা সিন্দুকের চাবি, আজ থেকে এর দায়িত্ব তোমার। সেই যখন বিয়ে করে প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি এর দায়িত্ব আমায় দিয়েছিলেন, আজ তা আমি তোমার হাতে তুলে দিলাম। আরে এটা তো দারুণ জিনিস মা, বেশ বড় আর অনেক পোক্ত। আমার গয়না আর দামি জিনিসগুলো আমি এখানেই রাখবো। খবরদার না, শোনো, যতদিন এই সিন্দুকের চাবি তোমার কাছে থাকবে ততদিন ভুল করেও এই সিন্দুক খুলবে না, বুঝেছো? কিন্তু কেন মা, এই সিন্দুকটা খুললে কি হবে? তুমি এখন বিশ্রাম নাও, আমি তোমার খাবার এই ঘরে পাঠিয়ে দিচ্ছি। তনয়ার প্রশ্নের উত্তর না দিয়ে ওর শাশুড়ি মা জয়া ওই ঘর থেকে চলে গেলেন। উনি কোনোভাবে ওর প্রশ্নটা এড়িয়ে গেলেন দেখে ও আর দ্বিতীয়বার জিজ্ঞেস করল না। নতুন বিয়ে হয়ে এসেছে ও, তাই প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে ওর বাচ্ছে। কাল ওদের বউ ভাত হয়েছে, সব আত্মীয় স্বজন এখনো ফিরে যায়নি। তার মধ্যেই আজ সকালে বসার ঘরে ডেকে এই চাবিটা ওর আঁচলে বেঁধে দিলেন জয়া। তনয়া একবার সিন্দুকের দিকে তাকালো। ভারী লোহার সিন্দুক, দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো। কিন্তু এতদিন পরেও সেটাকে দেখলে মনে হয় যেন ওর বয়স ৫-৬ বছর। ওই সিন্দুক ভাঙা তো দূরের কথা, একে এক চুল নড়ানো 10টা লোকের পক্ষেও সম্ভব নয়। কি এমন আছে ওই সিন্ধুকে যে মা এইভাবে সাবধান করে গেল? বিধানকে তো জিজ্ঞাসা করতে হবে ব্যাপারটা। তবে সেদিন এমনকি তার পরের দুদিনও এই নিয়ে কোনো কথা হলো না। আত্মীয় স্বজনের ভিড়ে ওই সিন্দুকের কথা তনয়া এক প্রকার ভুলেই গেল। এর মাঝেই জয়া একদিন স্নানের পর তনয়াকে একটা লাল ধাগা পরিয়ে দিয়ে গেলেন। দিন 2 পরে বিতানকে একা পেয়ে তনয়া সিন্দুকের কথা তুলল। এই একটা সত্যি কথা বলো তো, বসার ঘরের ওই সিন্ধুকে কোনো দামি কিছু রয়েছে নাকি? না না, দামি কি আছে আমাদের যে সিন্ধুকে রাখা থাকবে? বলা যায় না, তোমাদের এত পুরনো জমিদার বাড়ি, গুপ্তধন থাকা আশ্চর্য কিছু নয়। মা তো ওই সিন্ধুক খুলতে বারবার বারণ করে দিল আমায়। বলো না কি আছে ওতে? মা কেন আমায় ওটা খুলতে বারণ করছে? বউয়ের ধারণার কথা শুনে বিতান হো হো করে হেসে উঠল। হাসি থামলে বলল, তুমি যে কি বলো না, আমাদের বাড়িতে গুপ্তধন থাকলে কি আর আমায় বাড়ি ছেড়ে দূরে চাকরি করতে হতো? পায়ের ওপর পা তুলে বসে বসে জীবন কাটিয়ে দিতাম না। নাও নাও, এখন ঘুমিয়ে পড়ো, এবার কাল আবার সকাল সকাল উঠতে হবে। বিতান শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে ওর নাক ডাকার শব্দ শুনতে পেল তনয়া, কিন্তু ওর কিছুতেই ঘুম এলো না। বিছানার মধ্যে এপাশ ওপাশ করতে লাগলো। বারবার সিন্দুকটা যেন ওকে চুম্বকের মতো আকর্ষণ করতে লাগলো। একটা বাচ্চা যেন কাছেই কোথাও কেঁদে উঠল। কি করুণ সেই কান্না! তনয়ার বুক মুছড়ে উঠল। কার বাচ্চা কাঁদছে এভাবে? ওর মা চুপ করাচ্ছে না কেন? তনয়া ওই কান্না সহ্য করতে পারল না। 2 হাতে কান চাপা দিয়ে শুয়ে রইল। ধীরে ধীরে কান্নার শব্দটা থেমে গেল। তনয়া হাত ছেড়ে বাঁচল, কিন্তু তারপরেই খিলখিল করে একটা হাসির শব্দে তনয়ার আবার ঘুম ভেঙে গেল। বাচ্চার হাসির শব্দ খুব কাছ থেকে আসছে। এই ঘরেই আছে সে। অন্ধকারের মধ্যেই বিছানায় উঠে বসল তনয়া। সে সাহসী, বিজ্ঞান মনস্ক আধুনিকা নারী। এসব জিনিসে সে বিশ্বাস করে না। তনয়া পাশে তাকিয়ে দেখল বিতান ঘুমাচ্ছে। ওকে আর ডাকলো না, খাট থেকেই নিচে নেমে এলো। মনে হলো হাসির শব্দটা খাটের নিচ থেকে আসছে। তনয়া মনে সাহস নিয়ে নিচু হয়ে বসে খাটের নিচে উঠে দিল। কই, কিছু তো নেই, অথচ খিলখিল করে হাসির শব্দটা আসছে।
হয়তো পাশের বাড়িতে কোনো বাচ্চার হাসির শব্দ হবে। আর তনয়ার এই ভাবনার সাথে সাথেই হাসির শব্দটা থেমে গেল। রাতে ভালো ঘুম না হওয়ায় পরের দিন তনয়ার চোখের নিচে কালি পড়ে রইল। জয়া দেখে বৌমাকে সকলের থেকে আড়ালে নিয়ে গেলেন। রাতে ভালো ঘুম হয়নি তোমার? চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? না, ওই আর কি, নতুন জায়গা তো তাই হয়তো। কিছু শুনতে পেয়েছিলে নাকি রাতে? ভয় পেয়েছো? তুমি কি করে জানলে মা? তুমি তার মানে? ধাগাটা কই? সেদিন যে নতুন ধাগাটা হাতে বেঁধে দিয়েছিলাম, সেটা কোথায় রেখেছো? জয়া ব্যাকুল হয়ে নিজেই তনয়ার হাতের ধাগা খুঁজতে থাকেন। ওটা আমি খুলে রেখেছি, কিন্তু কেন মা? তুমি হঠাৎ ওটা খুঁজছো কেন? আমার প্রশ্নগুলো কেন এড়িয়ে যাচ্ছ এভাবে? তনয়ার প্রশ্নের উত্তরে জয়া এবারেও নিশ্চুপ রইল। ঘর থেকে ধাগাটা খুঁজে এনে ওর হাতে পরিয়ে দিলেন শুধু। দুপুরের দিকে তনয়ার ক্লান্ত লাগায় ও নিজের ঘরেই ঘুমানোর চেষ্টা করল। চোখটা বন্ধ করে বিছানায় গা এলিয়ে পড়ে থাকে ও। কিন্তু কিছুক্ষণ পরেই হুড়মুড় করে কার যেন ঘরে আসা টের পায় ও। তনয়া ভয় পেয়ে বিছানায় উঠে বসে। দেখে একজন বেশ বয়স্ক নোংরা সাদা থান পরিহিত মহিলা ঢুকে এসেছে তার ঘরে। তনয়া ওকে কখনো দেখেনি আগে। বয়স্ক মহিলা ছুটে আসে ওর দিকে। ও মা, নতুন বউ, নতুন বউ এসেছো? ও বলেছে আমায়, ও বলেছে। তুমি দেখেছো ওকে? দেখেছো? কে? কাকে? আপনি বা কে? মহিলা তনয়ার একেবারে মুখের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, সিন্ধুক খুলে দেখেছো ওকে? হ্যাঁ, দেখনি? দেখনি? দেখো, দেখো। ওর গায়ে কেমন চিমসে একটা দুর্গন্ধ। তনয়ার গা গুলিয়ে ওঠে। এমন সময় জয়া এবং একজন কাজের লোক ওর ঘরে ঢুকে আসে। বয়স্ক মহিলাকে এই ঘরে দেখেই জয়া কাজের মেয়েটিকে ধমক দিয়ে ওঠে। এ কি দিদি, এ ঘরে কি করে এলো? চিলে কোঠার দরজা কে খুলে দিলি? আমি জানি না মা ঠাকুরন, আমি তো। চুপ কর। দুপুরের খাবার নিয়ে তো তুই গেছিলি, নিশ্চয়ই আলগা করে খুলে রেখে এসেছিস তুই। দিদি, এদিকে এসো তুমি। শেষের কথাটা জয়া ওই বয়স্ক মহিলার উদ্দেশ্যে বললেন। কাজের মেয়েটি এই অভিযোগের উত্তরে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু জয়ার নীরব ধমকে চুপ করে গেল। বয়স্ক মহিলাটি ওদের দুজনের সাথে ঘর ছেড়ে চলে গেলেন। তনয়া ধপ করে বসে পড়ে ঢকঢক করে এক গ্লাস জল খেল। বয়স্ক মহিলাকে নিয়ে ওর মনে বেশ কিছু প্রশ্ন জাগ্রত হলো, কিন্তু কার কাছে গেলে এই কৌতূহল মিটবে সেটা ঠিক বুঝে উঠতে পারল না। এমন সময় জয়া ওর ঘরে ঢুকে এলেন। তাকে দেখেই তনয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ওই বয়স্ক মহিলা, উনি কে মা? উনি এই বাড়ির বড় বউ, বিতানের বড় জেঠিমা। জেঠিমা? কই, ওর কথা তো আগে কোনোদিনও শুনিনি। ওর এই অবস্থাই বা হলো কি করে? সবই কপাল। বিয়ের 1 বছরের মধ্যেই ওর স্বামী মারা গেল। তারপর থেকেই ওর মাথার ব্যামো দেখা দিল, তাই ওকে চিলেকোঠার ঘরেই রাখা হয়। এমনিতেও নিচে আসে না, কিন্তু আজ কিভাবে যেন। যাক, সেসব কথা। এই নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু হয়নি, তুমি বিশ্রাম নাও। জয়া ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হলেন। তনয়া ডাকলো তার পিছু। উনি আমায় সিন্ধুকের কথা জিজ্ঞেস করছিলেন, বলছিলেন সে এসেছিল নাকি, সিন্ধুক খোলার কথাও বলছিলেন। ওই সিন্ধুকে কি আছে মা? তুমি কি লুকোচ্ছ আমার থেকে? জয়া ঘুরে তাকালেন। তার চোখে স্পষ্ট রাগ। তনয়াও চোখ সরিয়ে নিল না। ওই সিন্ধুকের কি রহস্য সে জেনেই ছাড়বে। জয়া তার কাছে এগিয়ে এলেন। এত কৌতূহল কিসের তোমার?
ভুলে যেও না, তুমি এই বাড়ির বউ। এই বাড়ির বউদের এত কৌতূহল ভালো নয়। সবে বিয়ে হয়ে এসেছ, বনেদে বাড়ির আনাচে কানাচে কত গল্প লুকিয়ে রয়েছে। সঠিক সময়ে সব কথা এমনি জানানো হবে, কিন্তু সময়ের আগে কোনো কিছু জানতে চেও না, কেমন? কথাগুলো বলে জয়া ঘর ছেড়ে চলে গেলেন। তার চলে যাওয়ার পথের দিকে তনয়া এক দৃষ্টে তাকিয়ে রইল। এরপরে 2 দিন নির্বিঘ্নে কাটল। তনয়া রাতে আর কোনো কিছু শুনতে পায়নি। সিন্দুক নিয়েও সে আর কাউকে কিছু প্রশ্ন করেনি। তবে দুপুরের দিকে আজ ধাগাটা কিভাবে যেন হাত থেকে খুলে যায়। তনয়া পরে পড়বে ভেবে সেটাকে বালিশের নিচে রেখে দেয়। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে বসার ঘরে সোফায় বসে বিতান তার বাবার সাথে টিভি দেখছে। আগে এই ঘরটা কাছারি ঘর ছিল। প্রজারা এই ঘরে এসেই তাদের সমস্যার কথা জমিদারকে জানাতো। জমিদারি উঠে যাওয়ার পর এই ঘরটাকে সোফা, ছোট টেবিল, টিভি দিয়ে নতুন করে সাজানো হয়েছে। শুধু সিন্দুকটা রয়ে গেছে একইভাবে। তনয়া রান্নাঘরে গিয়ে চায়ের জল বসালো। জয়া ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছেন। কাজের মহিলাটি রাতের রান্নার তোড়জোড় করছে। সে আজ প্রায় 25 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। তনয়া মনে মনে ঠিক করল এই সুযোগ সে হাতছাড়া করবে না। খুব আস্তে আস্তে, যাতে কেউ শুনতে না পায়, সেভাবে কথা বলতে লাগলো। আচ্ছা দিদি, তুমি তো এই বাড়িতে অনেক দিন ধরেই কাজ করছো, তুমি তো তাহলে অনেক কিছুই জানো। কি ব্যাপারে জানার কথা বলছো বৌমনি? আচ্ছা, ওই যে জেঠিমা যিনি চিলে কোঠার ঘরটায় থাকেন, ওর এমন অবস্থা হলো কি করে? আর উনি আমাকে জানো তো ওই সিন্দুকের কথা। বৌমনি, আমি তোমাকে সব সত্যি কথা বলতে পারি, কিন্তু কথা দাও এসব কথা তুমি কোনোদিনও কাউরে বলবে না। ঠাকুরন যদি জানতে পারেন আমি তোমার এইসব কথা বলেছি, তাহলে আমার কাজ চলে যাবে। কিন্তু এই কথাগুলো তুমি না জানলে কোনো একটা বিপদ। কি কথা দিদি? তুমি আমায় বলো, কথা দিচ্ছি আমি বিতানকেও কিছু বলবো না। সে অনেকটা আগের কথা। তখন তোমার শ্বশুর মশাই ছোট শিশু। তখন এই বাড়িকে লোকে জমিদার বাড়ি বলতো, বুঝলে? জমিদার বাবুর একটাই ছেলে, তার বিয়েও হয়েছে। একটা জিনিস খেয়াল করলে দেখবে, এই বাড়ির সব পুরুষের প্রথম সন্তানই কিন্তু ছেলে। কিন্তু জমিদারের ছেলের বউয়ের সেই প্রথা ভেঙে প্রথম সন্তান হলো একটা মেয়ে। বংশের এই প্রথা ভাঙায় তিনি ভয়ানক রেগে গেলেন, আর এই ঘটনাকে গোর অশুভ বলে ঠাউরালেন তিনি। জমিদার গিন্নি দোষ কাটাতে সেই এক রত্তি দুধের শিশুকে ওই সিন্দুকে রেখে চাবি এঁটে দিলেন, আর চাবি বেঁধে রাখলেন বৌমার আসলে। বললেন, সিন্দুক খুলে যদি মেয়েকে বের করেছো তবে শাঁকা সিঁদুর হারাবে। বেচারি বউটা সারা রাত সিন্দুকের পাশে বসে বসে মেয়ের কান্না শুনেই গেল। কত করে অনুনয় করলো যাতে ওর বাচ্চাটাকে বের করে দেয়, কিন্তু কেউই তো ওর কথা শুনল না। ভোরের দিকে বাচ্চাটা দম বন্ধ হয়ে মারা যায়, আর মাইয়ের শোকে ওই বউটাও মারা যায়। আর মরার আগে সে অভিশাপ দিয়ে যায় যে এই বংশে কখনো কোনো মেয়েই জন্মাবে না, আর যে সিন্দুক খুলবে বাকি জীবন একা নিঃসঙ্গ হয়ে কাটাবে, ঠিক তার মেয়ের মতো। মানুষ এত নিষ্ঠুর হয়! কিন্তু এর সাথে জেঠিমার এই অবস্থার সম্পর্কটা কি? শুনেছি বৌমা মারা গেলেও তার অভিশাপের ভয়ে গিন্নিমা সিন্দুক খোলার সাহসই পাননি। বংশ পরম্পরায় সেই চাবি বউদের আসলে বাঁধা পড়েছে, কিন্তু কেউই সিন্দুক খোলার কোনোদিনও সাহস করেননি। কিন্তু তোমার জেঠাই মা ওই সিন্দুক খুলেছিল। কি দেখেছিল কেউই জানিনি, কিন্তু তারপরেই তার স্বামী মারা গেল। ওর জায়গা হলো ওই সিলেকোটার উপরের ঘরে। তুমি কিন্তু ওই সাহস দেখিও না, ঠাকুরন যা বলবে সবটাই শুনো, কেমন? তনয়া মাথা নেড়ে চা নিয়ে বসার ঘরে চলে গেল।
আর চোখে একবার সিন্ধুকের দিকে তাকালো। আচ্ছা, গিন্নিমা তো অভিশাপের ভয়ে সিন্ধুক আর খোলেনি, তাহলে কি বাচ্চাটা? কথাটা ভাবতেই গা শিরশির করে উঠল ওর। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো। রাতে কোনো এক অজানা কারণে তনয়ার ঘুমটা ভেঙে গেল। দেওয়াল ঘড়ির ঘন্টা জানালো রাত এখন 1টা বাজে। তনয়া একটা চাপা কান্নার শব্দ শুনতে পেল। একজন মহিলা ইনিয়ে বিনিয়ে চাপা স্বরে কাঁদছে, আর কান্নাটা আসছে বাইরের ঘর থেকে। এত রাতেই বাইরের ঘরে বসে কে এরকম করে কাঁদছে? তনয়া কৌতূহলী হয়ে কোনো শব্দ না করে পা টিপে টিপে বাইরে এলো। বসার ঘরের অন্ধকারে চোখ শুয়ে যেতে দেখতে পেল সিন্ধুকের সামনে একটা কে যেন বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো মহিলা। সেই ওরকম ইনিয়ে বিনিয়ে কাঁদছে, কান্নার দমকে পিঠ ফুলে ফুলে উঠছে। তনয়ার মন থেকে সমস্ত ভয় কেটে গিয়েছে। ও বউটার কাছে এগিয়ে গেল। কি হয়েছে তোমার? এমন করে কাঁদছো কেন? আমার মেয়েকে ওখানে আটকে রেখেছে। তোমার কাছে তো চাবি আছে, হ্যাঁ বলো, আছে না? একটু সিন্ধুকটা খুলে আমার মেয়েকে বার করে দাও না। তনয়ার খুব কষ্ট হলো। ও আঁচলে বাঁধা চাবি দিয়ে সিন্ধুক খুলে ফেলল। দীর্ঘদিন না খোলায় একটা গরম বাতাস আর ভ্যাপসা গন্ধ ঝাপটা দিল ওর নাকে। পিছনে তখন কান্নার শব্দ থেমে গেছে। তনয়া দেখল সিন্ধুকের মধ্যে একটা কঙ্কাল। দেখেই বোঝা যাচ্ছে কোনো ছোট শিশুর কঙ্কাল। তনয়ার চোখের সামনে একটু একটু করে সেই কঙ্কালের গায়ে মাংস জুড়তে শুরু করলো। চোখ, নাক, মুখ ফুটে উঠতেই তনয়া তাকে কোলে তুলে নিল। ওকে নিয়ে এলো নিজের ঘরে। 1 বছর পরে বাড়িতে আজ অনেক লোক। এই বাড়ির ছেলের আজ বিয়ে। থেকে থেকে উলুধ্বনি দিচ্ছে মহিলারা, শঙ্খ বেজে উঠছে। চিলেকোঠার ঘরে রয়েছে তনয়া। অদৃশ্য কোনো কন্যা সন্তানের পরিচর্যা করছে ও। নিচে সকলে আলোচনা করছে আগের বউয়ের উন্মাদ হয়ে যাওয়ার কথা। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান।